দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত একটি বিষয়ে কিছু বিশ্লেষণ শোনার জন্য। বিষয়টি হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, কিন্তু দলটির কোটি কোটি কর্মী সমর্থক রয়েছে সারা দেশে। নিষিদ্ধ করলেই কি নিষিদ্ধ হয়ে যাবে? বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আজকের পরিস্থিতি যেন একটি নাটকের দৃশ্য। কদিন আগেই যে প্রতাপশালী দলটির কথা রাষ্ট্রের সকল জায়গায় আইনে পরিণত হতো, আজ সেই পর্দায় কেউ নেই, মঞ্চ একেবারে ফাঁকা। অনলাইনে অবশ্য দলটির কোনো কোনো কর্মী সমর্থক এবং আওয়ামী ঘরানার বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন যে দলটির কোটি কোটি কর্মী সমর্থক রয়েছে, তাদের নিষিদ্ধ করলেই কি সব শেষ হয়ে যাবে? আজকে আমরা এই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব। চলুন তাহলে বিশ্লেষণ শুরু করি। কিছু পটভূমি ও সাম্প্রতিক ঘটনাবলী দেখলে বুঝতে পারবো সামনের দিনগুলোতে কি ঘটতে পারে আওয়ামী লীগের সঙ্গে। সাম্প্রতিক সময়ে আমাদের দেশের রাজনীতিতে দুটি দল নিষিদ্ধ হয়েছে, একটি জামাত ইসলামী, অপরটি হলো আওয়ামী লীগ। দল দুটি নিষিদ্ধের পর কি কি পরিস্থিতি ঘটেছে এটা থেকেও কিছুটা নিশানা পাওয়া যেতে পারে। জামাতে ইসলামী নিষিদ্ধের পর দেশ জুড়ে প্রতিবাদ মিছিল, হরতাল, সহিংসতা প্রদর্শন চোখে পড়েছিল, কিন্তু আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো তখন সারা দেশে তেমন কোনো বিক্ষোভ বা কর্মসূচি চোখে পড়েনি। তার অর্থ দাঁড়ায়, দলটির নেতাকর্মীরা সাহস নিয়ে সামনে আসতে পারেনি, কারণ তাদের শীর্ষ নেতারা সবাই পলাতক। এখন যেই আওয়ামী লীগের পক্ষে মিছিল করছে বা নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছে, তারা সবাই গ্রেপ্তার হচ্ছে। কোনো আওয়ামী লীগ নেতা যদি অভ্যুত্থানের 7-8 মাস পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ পায়, তাহলে সেটাকে ইস্যু ধরে অনেক আওয়ামী ভাবাপন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার আসি বিচার এবং তদন্তের মধ্যে কোনো পার্থক্য হচ্ছে কিনা। জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যা হয়েছে কিনা এই বিষয়টি সবার আগে তদন্ত করেছে জাতিসংঘ। তার মানে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত হয়েছে জাতিসংঘের মাধ্যমে, কিন্তু অন্যদিকে জামাতের অপরাধ তদন্ত করা হয়েছিল বহু বছর পর দেশীয় সংস্কারে অনেকটা গোজামিলের মাধ্যমে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেই ক্ষান্ত হয়নি, একই সঙ্গে ঘোষণা দিয়েছে জুলাই রেভলিউশন ঘোষণাপত্র প্রকাশ করা হবে 30 কার্যদিবসের মধ্যে। প্রশ্ন আসতে পারে, জুলাই রেভলিউশন ঘোষণাপত্র প্রকাশ করলে কি এমন ঘটতে পারে? এই 30 কার্যদিবসের বা তার কিছুদিন পর হোক, যদি খুব দ্রুতই সরকার জুলাই রেভলিউশনের প্রোক্লেমেশন ঘোষণা করে, তাহলে সেটার বিরাট প্রভাব পড়বে, যা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফেরা আরো কঠিন করে তুলবে। সাধারণত কোনো দেশে একবার এই ধরনের ঘোষণার পর পরাজিত শক্তি আর ঘুরে দাঁড়াতে পারে না, এটাই রাজনৈতিক ইতিহাস। আমরা যদি কয়েকটা দেশের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে আওয়ামী লীগের জন্য সামনের দিনগুলো কেমন হতে পারে। পূর্ব পাকিস্তান যখন যুদ্ধে বিজয়ী হয়ে স্বাধীন হয়ে বাংলাদেশ হলো, তখন প্রথম রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছিল আওয়ামী লীগ, যেটা বাংলাদেশের 72-এর সংবিধান। কিন্তু কয়েক বছরের ব্যবধানে দলটি এই স্বাধীন দেশেই ফ্যাসিবাদ কায়েম করেছিল। এরপর দেশের সংবিধানে কিছু পরিবর্তন বা সংশোধন হয়েছে। স্বাধীনতার বহু বছর পর এই আওয়ামী লীগ আবার দেশে ফ্যাসিবাদ কায়েম করে। এবার আর সংবিধান সংশোধনে কেউ বিশ্বাস করতে চাচ্ছে না। 24 সালে অভ্যুত্থানের পর দাবি উঠেছে নতুন করে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে, পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত বাতিল করতে হবে। এর আগে 1848 সালে ফ্রান্সে এবং 1931 সালে স্পেনে এবং 1945 সালে অস্ট্রিয়াতে সেকেন্ড রিপাবলিক ঘোষিত হয়েছিল। ফ্রান্সে ও স্পেনে সেকেন্ড রিপাবলিক ঘোষণার মাধ্যমে একটা নয়া রাজনৈতিক বন্দোবস্তের সূচনা ঘটায়, পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থার ছেদ ঘটায়, সংবিধান বাতিল করা হয়, নতুন জাতীয় আকাঙ্ক্ষার জন্ম হয়, সেই অনুযায়ী রাষ্ট্র ও সমাজ পুনর্গঠিত হয়। আচ্ছা, এই প্রোক্লেমেশন শুনতে হয়তো কারো কারো বিরক্তি লাগছে, এটা একটু বুঝিয়ে বলা দরকার। প্রোক্লেমেশন মানে হলো বিপ্লবের ঘোষণাপত্র। প্রোক্লেমেশন থেকেই অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সরকার বৈধতা পায়। প্রোক্লেমেশন ঘোষণার মাধ্যমেই সংবিধান পুনর্গঠিত হয়। তবে প্রোক্লেমেশন হলেই যে বিপ্লবী সরকার স্থায়ী হবে এটা বলা যায় না, কারণ ফ্রান্সে সেকেন্ড রিপাবলিকের পর সেকেন্ড এম্পায়ার ফিরে এসেছিল। অন্যদিকে স্পেনের সেকেন্ড রিপাবলিকের অবসান ঘটেছিল স্বৈরা শাসক জেনারেল ফ্রাঙ্কোর উত্থানের মধ্য দিয়ে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, কোনো দেশেই বিপ্লবের মাধ্যমে পরাজিত দলটি আর ফেরত আসতে পারেনি। কি ভাবছেন? চারিদিকে শুধু মানুষ বলাবলি করছে
বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি মানে নৌকা আর ধানের শীষ ছাড়া মানুষ কিছুই বোঝে না। এই জন্য ভাবছেন আওয়ামী লীগ হয়তো খুব দ্রুতই সমস্যা কাটিয়ে উঠতে পারবে, তাই না? এবার আমরা এই বিষয়টিও ভালোভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, একবারও কি ভেবে দেখেছেন শেখ হাসিনা কেন বিএনপি বা জামাতকে আক্রমণ করে কোনো বক্তব্য দিচ্ছে না? শেখ হাসিনার পতনের জন্য যারা আন্দোলন করেছে তারা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের লোক না, তারা বিএনপি বা জামাতের লোকই বেশি, তারপর অন্যরা। এই হিসেবে তো বিএনপি বা জামাতের উপর ক্ষিপ্ত থাকার কথা, কিন্তু সেটা তিনি করছেন না। কারণ তিনি জানেন বিএনপি বা জামাত এই মুহূর্তে ক্ষমতায় আসলে আওয়ামী লীগও দ্রুত ফিরতে পারবে রাজনীতিতে, কিন্তু ডক্টর ইউনূস আওয়ামী লীগকে একাডেমিক্যালি খেয়ে ফেলবে। অনলাইনে এক বক্তৃতায় শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালিগালাজ করলো, বিপ্লবীদের বিরুদ্ধে কথা বলল, সমস্ত ক্ষোভ উগরে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে। এর প্রতিক্রিয়ায় ধানমন্ডির 32 নম্বরের বাড়ি গড়িয়ে দেওয়া হলো। সব করলো ছাত্র ও জনতা, সরকার শুধু চুপ করে দেখে গেল, কারণ সরকার এটাই চাচ্ছিল। আওয়ামী লীগের বিচার শুধু রাজনৈতিক বিষয় নয়, একাডেমিক ডোমেইনেও চলছে যুদ্ধ। ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগ তো ফ্যাসিজমের প্রতীক, তাদের নিয়ে বিশ্বজুড়ে গবেষণা হওয়া উচিত। সামনের দিনগুলোতে হয়তো কম্পারেটিভ স্টাডিজ, জার্নালস সবকিছুতেই আওয়ামী লীগকে হিটলার ও মুসলিনির সাথে তুলনা করা হবে। অনেক কিছুই তো জানলেন, হয়তো আমার এই যুক্তিগুলোর বাইরে আরো অনেক ভালো যুক্তি কারো থাকতে পারে, হয়তো আমার যুক্তিগুলোই বেঠিক। কিন্তু আপনারা কি ভাবছেন, আওয়ামী লীগ কি আসলে দ্রুত সময়ের মধ্যে দেশের রাজনীতিতে ফিরতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন। আর আজকের এই বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আগে থেকেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে।